ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। কঠিন সীমান্ত রক্ষায় অবিচল, অপারেশন সিঁদুরের পর বিএসএফ কে দরাজ সার্টিফিকেট। শাহেদ 26-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকে, ছুটছেন মমতা থেকে মোদী। হিন্দুত্ব থেকে জাতীয়তাবাদ, বিধানসভা ভোটের আগে বিজেপির নিজস্ব পাঠ্যক্রমে থাবা বসাতে চাইছে তৃণমূল। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নয়, কাশ্মীরে অন্য কারণে গিয়েছে তৃণমূল। গোপন তথ্য ফাঁস হতে ঘুম ছুটল মমতার। হেভিওয়েট বিধানসভাতে অবস্থা খারাপ দলের, হাল ফেরাতে ওষুধ দিলেন জেলা সভাপতি। কোনো লাভ নেই, ফোঁচা বিজেপির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অপারেশন সিঁদুরের পর বিএসএফ কে দরাজ সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, কঠিন সময়ে দেশের সুরক্ষায় অবিচল থেকেছে সীমান্ত রক্ষা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বছরের পর বছর সীমান্তের ঢালের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফ প্রমাণ করেছে যে তারা বিশ্বের সেরা সীমা সুরক্ষা বল। শাহ বলেন, যখন ঠিক হলো আধা সেনার উপর সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাবে, তখন সবচেয়ে কঠিন দুই সীমান্ত রক্ষার দায়িত্ব গিয়েছিল বিএসএফ এর উপর। একটা পাকিস্তান, অপরটা বাংলাদেশ। আর এই কঠিন দুই সীমান্ত নিজেদের যোগ্যতায় দারুণভাবে রক্ষা করেছে বিএসএফ। শাহের বক্তব্য, শুধু সীমা সুরক্ষা নয়, দেশের অন্দরের বিভিন্ন রকম বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সামলাতেও ঝাঁপিয়ে পড়ে সীমান্ত রক্ষা বাহিনী। তাতেই বিএসএফ এর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। শাহের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং পাচার রুখতে বিএসএফ এর ব্যর্থতা এবং বেনিয়ম নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাহ এদিন বিএসএফ এর মঞ্চ থেকে সেই অভিযোগই যেন ফুৎকারে উড়িয়ে দিলেন। শুক্রবার অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসাও করেন শাহ। তার দাবি, কেন্দ্রের বিজেপি সরকারই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2014 সালের আগে ভারত যোগ্য জবাব দিত না, কিন্তু 2014 সালের পর নরেন্দ্র মোদী ক্ষমতা এসে পরিস্থিতি বদলায়। মোদীর ইচ্ছা শক্তির জোরেই আজ যোগ্য জবাব দেওয়া শুরু করেছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, 2014 সালের পর উড়িতে আমাদের সেনাকে নিশানা করে আক্রমণ করা হয়েছিল। আমরা ওদের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি। পুলওয়ামা হামলার পর আমরা বালাকোট এয়ার স্ট্রাইক করেছি। এবার অপারেশন সিঁদুর আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি গুড়িয়ে দিয়েছি। আসছি পরবর্তী সংবাদে। 2026-এর বিধানসভা নির্বাচনের মহড়া শুরু হয়ে গিয়েছে বাংলায়। এই মহড়ার সূচনা কেন্দ্র উত্তরবঙ্গ। 3 দিন উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে সেখানে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 29শে জুন উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে সভা করেছেন প্রধানমন্ত্রী। এবার নরেন্দ্র মোদী জনসভা করতে চলেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী শোনানোর পাশাপাশি আর মোদী কি বলবেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন এখানে, উত্তরবঙ্গকেই কেন বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী? 2021 সালে বিধানসভা অভিযানে নেমে 77 আসনে অষ্টমেধের ঘোড়া থেমে যায় বিজেপির। কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল 200 আসন, তবে উত্তরবঙ্গই বিজেপির মান রক্ষা করেছিল। পরবর্তী সময়ে 2024 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 6টিতে জয়লাভ করে বিজেপি। যদিও কোচবিহার আসনটি তৃণমূলের কাছে হারতে হয়েছিল পদ্ম শিবিরকে। কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গে তৃণমূলের কাছে পর্যদস্ত হয়েছিল বিজেপি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে মজবুত। লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় সরাসরি হিন্দুত্ববাদী রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি। এর মধ্যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ছেলে ওয়াকফ আন্দোলনের সময় খুন হয়েছে। ওই ঘটনা নিয়ে লাগাতার পথে নেমেছে বিজেপি। তবে উত্তরবঙ্গ এই যে বিজেপির কাছে অক্সিজেন, তা প্রধানমন্ত্রীর জনসভা ঘোষণা থেকে স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে বিজেপি প্রথমে নিজের শক্ত ঘাঁটি আগলে রাখার চেষ্টা করছে, তারপর পরবর্তী কৌশল অবলম্বন করবে। মাস 2 আগে অমিত শাহ বাংলায় আসবে বলে এক দফা ঘোষণা করেছিল বিজেপি। যদিও অমিত শাহ আর আসেননি, অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথম জনসভা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে করতে চলেছেন প্রধানমন্ত্রী। সেখানকার মানুষের পালস বোঝার চেষ্টা করছে রাজনৈতিক মহলের মতে। কার্যত 2016 বিধানসভা ভোটের লড়াই শুরু হয়ে গেল। উত্তরবঙ্গকে কেন্দ্র করে লড়াইয়ের সূত্রপাত হলো। তৃণমূল চাইছে কিভাবে বিজেপির হাত থেকে উত্তরবঙ্গের আসন কেড়ে নেওয়া যায়। অন্যদিকে বিজেপি নিজেদের আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসছি পরবর্তী সংবাদে। নরেন্দ্র মোদীর শাসনে সারা দেশে হিন্দুত্বের রাজনীতি ভিন্ন মাত্রা পেয়েছে বলে অনেকেরই অভিমত। জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কৌশলে হিন্দুত্বকে মিশিয়ে দেওয়াও গত 11 বছরে একাধিক সময় ঘটেছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী সময়ে পাকিস্তানকে জবাব দিতে অপারেশন সিঁদুরের ফলে পুনরায় একটি আবহ তৈরি হয়েছে। এই আবহে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকে বাংলার রাজনীতিতে বিজেপির মৌলিক পাঠ্যক্রমেই থাবা বসাতে চাইছে শাসক তৃণমূল। আনুষ্ঠানিকভাবে অবশ্য
অবশ্য সে কথা মানছে না তৃণমূল, তার প্রত্যাশিতও নয়। তবে একান্ত আলোচনার প্রথম সারির নেতাদের অনেকেরই ব্যাখ্যা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো সরকারি পরিষেবামূলক কর্মসূচির ফলে তৃণমূলের ভিত মজবুত। হিন্দু ভোট এক কাট্টা করে বিজেপি সেই ভিতে আঘাত করতে চায়। পদশিবিরের সেই কৌশল মাথায় রেখে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচির নকশা আঁকা হচ্ছে তৃণমূলের অন্তরে। পাল্টা বিজেপির বক্তব্য, তারা যে বোধ নিয়ে হিন্দুত্বের রাজনীতি করে তা তৃণমূল রপ্ত করতে পারবে না। ফলে পাঠ্যক্রম কেড়ে নেওয়ার চেষ্টা করলেও তারা সফল হবে না। 2019 সালের লোকসভা ভোটের আগে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার সেনা কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন বহু জওয়ান। সেই ঘটনা নিয়ে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের স্রোত বয়ে গিয়েছিল দেশে। ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছিল নিজেদের পালে জাতীয়তাবাদী হাওয়া কাটতে পেরেছিল বিজেপি। ঘটনা পরম্পরা বলে পুলওয়ামার পরে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত নিয়ে তৃণমূল তেমন কড়া অবস্থান নেয়নি, কিন্তু পহেলগাঁওয়ের পর সেই তৃণমূলই সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত নিয়ে সরব হয়েছে। এমনকি পাক অধিকৃত কাশ্মীরকে ছিনিয়ে আনারও সময়ের দাবি বলে মন্তব্য করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আপাতত সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকা তুলে ধরতে বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধি দলের অংশ হয়ে জাপান সফরে রয়েছেন। যাবেন আরো 4টি দেশে। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান সম্পর্কে গোড়া থেকে তৃণমূল কঠোর অবস্থান নেওয়ায় বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এমন কোনো ভাষ্য তৈরি করতে পারেনি যাতে জুড়ে থাকতে পারে সংখ্যালঘু তোষণ এবং পাকিস্তান। পুলওয়ামার ঘটনার পরে তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীদের অনেকের মন্তব্যের প্রেক্ষিতে সেই সুযোগ পেয়েছিল পদ্মশিবির, কিন্তু এবার ছবি বদলেছে। বিজেপি যখন সেনাবাহিনীকে সালাম জানাতে রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছে, তখন তার পাল্টা গত শনি রবিবার তৃণমূল পাহাড় থেকে সাগর পর্যন্ত তাদের সংগঠনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। সেই মিছিলেও হাতে হাত ছিল জাতীয় পতাকা, অর্থাৎ উভয় তরফের প্রতিযোগিতামূলক ঝোঁক স্পষ্ট। সেই সূত্রেই মনে করা হচ্ছে যে জাতীয়তাবাদের আবেগ প্রদর্শনে বিজেপিকে খোলা মাঠ দিতে চাইছে না তৃণমূল। আসছি পরবর্তী সংবাদে। ভারত পাক যুদ্ধের আবহে কাশ্মীরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তবে তৃণমূলের এই প্রতিনিধি দলের কাশ্মীর যাওয়ার পেছনে এবার সামনে এলো বড় কারণ, যে কারণ ব্যাখ্যা করে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কি সেই গোপন কারণ? বলা বাহুল্য, গত মঙ্গলবার তৃণমূলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। মূলত শুক্রবার পর্যন্ত তারা সেখানে থাকবেন বলে খবর। যে প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর, মানস ভুইয়া। ইতিমধ্যেই সেই প্রতিনিধি দল জানিয়ে দিয়েছে যে সহানুভূতি এবং সহমর্মিতার জন্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকার মানুষ, তাদের সঙ্গে কথা বলতেই তারা সেখানে এসেছেন। তবে শুভেন্দু অধিকারী অবশ্য সেটা মানতে নারাজ। তিনি তৃণমূলের প্রতিনিধি দলের এই কাশ্মীর যাওয়ার পেছনে ভয়ঙ্কর কারণ ব্যাখ্যা করেছেন। এদিন তৃণমূলের প্রতিনিধি দলের জম্মু কাশ্মীর সফর নিয়ে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের গরম বলে এটা একটা ব্যক্তিগত সফর, কিন্তু জম্মু কাশ্মীরের আবহাওয়া আরো মনোরম। তাই পশ্চিমবঙ্গ বিরোধী, হিন্দু বিরোধী এবং বিশেষ করে যেহেতু তারা পশ্চিমবঙ্গে ভোট পায় না, তাই তাদের পশ্চিমবঙ্গে কোনো আগ্রহ নেই। বিশেষজ্ঞরা বলছেন শুভেন্দু অধিকারী একদম ঠিক কথাই বলেছেন। তৃণমূলের এই প্রতিনিধি দলের জম্মু কাশ্মীরে যাওয়ার কোনো সারবত্তা নেই, কারণ দেশ দেখছে কেন্দ্রীয় সরকার, সঠিকভাবে পরিচালিত হচ্ছে দেশ। সেখানকার মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব সেনাবাহিনী এবং প্রশাসনের। তার মধ্যে তৃণমূলের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সেক্ষেত্রে দৃষ্টি না নিয়ে কাশ্মীরে গিয়ে মাতব্বরি করে নিজেদের খবরের শিরোনামে নিয়ে আসার চেষ্টা করছেন। আসলে বাস্তব কথা হয়তো এটাই যে পশ্চিমবঙ্গে প্রচন্ড গরম, তাই সেই রকমের হাত থেকে বাঁচার জন্য মনোরম পরিবেশে কিছুদিন সময় কাটানোর চেষ্টা করতে তৃণমূলের প্রতিনিধি দলের এই সফর। আসছি পরবর্তী সংবাদে। গত পৌরসভা নির্বাচন বাদ দিলে আর ভালো ফল হয়নি। একের পর এক নির্বাচনে বাঁকুড়া শহর এলাকায় হারের মুখ দেখতে হয়েছে শাসক দলকে। জেলা সদরে দলের এমন ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিকে নিজেদের পক্ষে ফেরানোর টার্গেট বেঁধে দিল তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। আর সেই লক্ষ্যে এখন থেকেই নেতা ও কর্মীদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে জেলা সদর হওয়ায় রাজনৈতিক দিক থেকে সর্বাধিক গুরুত্ব পেয়েছে বাঁকুড়া বিধানসভা, কিন্তু সেই বিধানসভাতেই একের পর এক নির্বাচনে বিরোধীদের কাছে পর্যদস্ত হতে হয়েছে শাসক দলকে।
2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে বাম কংগ্রেস জোট। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। একদিন আগে বাঁকুড়া তৃণমূল ভবনে যুব তৃণমূলের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে খানিক আক্ষেপের সুর শোনা যায় বাঁকুড়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তারাশঙ্কর রায়ের গলায়। তারাশঙ্কর বলেন, বাঁকুড়া জেলার মাথা বাঁকুড়া সদর, এখানে সমস্ত দপ্তরের জেলা কার্যালয়, বিভিন্ন ব্লক থেকে এই সদর শহরে মানুষ আসেন, অথচ সেই সদর আসনটাই আমাদের হাতে নেই। এটা আমাদের কাছে লজ্জার। তাই সেই আসন আমাদের পক্ষে ফেরানো 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম লক্ষ্য। ভোটের আগে কিভাবে ফের নতুন করে সাংগঠনিক শক্তি বাড়ানো যায় তার কৌশলও বাতলে দেন সভাপতি। দলের কর্মীদের নতুন করে জোর দিতে বলেন জনসংযোগে, তবে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, তৃণমূলের নেতা কর্মীরা আপাদমস্তক চুরি এবং দুর্নীতিতে ডুবে যাওয়ায় নেতৃত্বের গলায় এখন হতাশার সুর। তার সাফ কথা, তৃণমূল যাই করুক না কেন, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার প্রতিটি আসনে বিজেপি জয়লাভ করবে।